আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের ব্যাটারি বা আরও কত কিছু কিভাবে শক্তি পায়? এর পেছনে কিন্তু রয়েছে তড়িৎ রসায়ন। চলুন না আগলে ৫ মিনিটের মধ্যে এর মূল রহস্যগুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক। আসলে পুরো ব্যাপারটার মূল ভিত্তি কিন্তু খুবই সহজ একটা ধারণা, রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে বদলে ফেলা। সুয়েনা সিম্পল, তাই না? কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে চলুন সেটাই দেখি। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ আসে, তারপর জানব তড়িৎ রাসায়নিক কোষের ভেতরের কথা, এরপর কোষের বিভব কিভাবে মাপা হয়, তড়িৎ রাসায়নিক শ্রেণী জিনিসটা কি, আর সবশেষে দেখব তড়িৎ বিশ্লেষণ আর পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। এই তড়িৎ রাসায়নিক কোষকে না একটা ছোট্ট পাওয়ার প্ল্যান্টের সাথে তুলনা করা যেতে পারে। ঠিক এখানেই কিন্তু সব ম্যাজিকটা হয়। মানে রাসায়নিক বিক্রিয়া থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি হয়। এটাকে অনেকে গ্যালভানিক বা ভোল্টাইক কোষও বলে। এই ব্যাপারটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো ড্যানিয়েল কোষ। এখানে কি হয় জানেন? জিঙ্ক যেন সবসময় ইলেকট্রন ছাড়ার জন্য প্রস্তুত থাকে, আর অন্যদিকে কপার সেই ইলেকট্রন নেওয়ার জন্য অপেক্ষা করে। এই যে ইলেকট্রনের দেয়া নেয়া, ঠিক এই খেলাটাই কিন্তু বিদ্যুৎ তৈরি করে ফেলে। তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? ইলেকট্রনগুলো আখির যাবে কোন দিকে? জিঙ্ক থেকে কপারের দিকে, নাকি ঠিক তার উল্টো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কে বেশি সক্রিয় তার উপর। উত্তরটা খুবই সোজা। যেহেতু জিঙ্ক কপারের চেয়ে বেশি বিক্রিয়াশীল, তাই ও সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, আর এই ছাড়া পাওয়া ইলেকট্রনগুলোই তখন তার বেয়ে কপারের দিকে ছুটে যায়। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যায় বিদ্যুৎ প্রবাহ। বেশ, বিদ্যুৎ তো তৈরি হলো। এবার চলুন কোষের আরেকটু ভেতরে ঢুমারা যাক। অ্যানোড, ক্যাথোড আর লবণ সেতু, এই তিনজনের আসল কাজটা কি সেটা এবার দেখে নি। অ্যানোডে যেটা হয় সেটা হলো জারণ, সহজ কথায় ইলেকট্রন ছেড়ে দেওয়ার পালা। এখানে জিঙ্ক ধাতুটা যেন নিজেকে উৎসর্গ করে দেয়। ওটা জিঙ্ক আয়নে পরিণত হয় আর নিজের মূল্যবান ইলেকট্রনগুলোকে সার্কিটে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে ক্যাথোডে হয় ঠিক উল্টোটা, বিজারণ, মানে ইলেকট্রন গ্রহণ করার পালা। দ্রবণ থেকে কপার আয়নগুলো অধীর আগ্রহে অপেক্ষা করে আর জিঙ্কের পাঠানো সেই ইলেকট্রনগুলো লুফে নেয়, আর তারপর কঠিন কপার হিসেবে তড়িৎদ্বারের উপর জমা হতে থাকে। আচ্ছা, এত সব জারণ, বিজারণ, অ্যানোড, ক্যাথোড মনে রাখাটা একটু ঝামেলার মনে হচ্ছে কি? কোনো চিন্তা নেই, শুধু এই একটা শব্দ মনে রাখুন, লোন। এটা দারুণ একটা শর্টকাট। এল দিয়ে লেফট, মানে অ্যানোড থাকে বাম দিকে। ও দিয়ে অক্সিডেশন, মানে এখানে জারণ ঘটে। এ দিয়ে অ্যানোড, আর এন দিয়ে নেগেটিভ, কারণ এর চার্জ ঋণাত্মক। কি দারুণ কাজের জিনিস, তাই না? কিন্তু এখানে একটা ছোট সমস্যা আছে। ভাবুন তো, এক জায়গা থেকে খালি ইলেকট্রন চলে যাচ্ছে, আরেক জায়গায় জমা হচ্ছে। এতে তো চার্জের ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। আর ঠিক এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে লবণ সেতু। এই লবণ সেতু কিন্তু একাই তিনটে দারুণ গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমত, এটা ভেতরের সার্কিটটা সম্পূর্ণ করে। দ্বিতীয়ত, দুই দিকেই চার্জের সমতা বা নিউট্রালিটি বজায় রাখে। আর তৃতীয়ত, দুটো দ্রবণকে একে অপরের সাথে মিশে যেতে দেয় না। এক কথায়, এর জন্যই পুরো কোষটা ঠিকঠাক একটানা কাজ করতে পারে। বেশ, বিদ্যুৎ তো বইছে, বুঝলাম, কিন্তু এর জোর বা শক্তিটা কতটা? মানে জলের পাইপে যেমন চাপ থাকে, বিদ্যুতের প্রবাহেরও তো একটা চাপ আছে, তাই না? এই চাপ মানে ভোল্টেজ কিভাবে মাপা হয়? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। সবকিছু যদি আদর্শ অবস্থায় থাকে, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা আর ঘনত্বের দ্রবণে, তাহলে একটা ড্যানিয়েল কোষ থেকে কাঁটায় কাঁটায় ১.১ ভোল্ট বিদ্যুৎ পাওয়া যায়। আর এই ভোল্টেজটা হিসেব করার সূত্রটাও খুব সহজ। ক্যাথোডের বিভব থেকে অ্যানোডের বিভব বাদ দিলেই হলো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। সুবিধার জন্য রসায়নবিদরা সবসময় দুটো বিভবকেই বিজারণ বিভব বা এসআরপি হিসেবেই ধরেন। এতে তুলনা করতে সুবিধা হয়। কিন্তু একটা কথা ভাবুন তো, বাস্তব জীবনে কি সবকিছু সবসময় আদর্শ অবস্থায় থাকে? একদম না। ধরুন একটা গাড়ির ব্যাটারি চার্জ যখন কমে যায়, তখন তো ভেতরে দ্রবণের ঘনত্ব পাল্টে যায়। তখন কি হবে? বিভব কি একই থাকবে? ঠিক এই রকম পরিস্থিতির জন্যই আমাদের দরকার হয় নার্নস্ট সমীকরণ। এই সমীকরণটা একটা জাদুর মতো কাজ করে। এটা আমাদের যে কোনো অবস্থায়, মানে ঘনত্ব বা চাপ যাই হোক না কেন, কোষের সঠিক বিভবটা বের করতে সাহায্য করে। আচ্ছা, আমরা তো ক্যাথোড আর অ্যানোডের বিভব নিয়ে কথা বলছি, কিন্তু একটা জিঙ্ক বা কপারের নিজস্ব বিভব কত সেটা জানব কিভাবে? নিশ্চয়ই কোনো একটা কিছুর সাথে তুলনা করে মাপতে হবে, তাই না? এর সমাধান হিসেবেই তৈরি করা হয়েছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এটা অনেকটা লিগ টেবিলের মতো, যেখানে সব মৌলকে তাদের বিভব অনুযায়ী র্যাঙ্ক করা হয়েছে। আর এই র্যাঙ্কিংয়ের মাপকাঠি কি?
সেটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের বিভবকে 0 ধরে বাকি সবার বিভব মাপা হয়, ঠিক যেমন আমরা সমুদ্রপৃষ্ঠকে 0 ধরে পাহাড়ের উচ্চতা মাপি। আর এই যে তালিকাটা, এটা কিন্তু শুধু একটা র্যাঙ্কিং নয়, এটা একটা অসাধারণ শক্তিশালী টুল। এই তালিকা দেখেই আমরা বলে দিতে পারি কোনটা ভালো জারক, কোনটা ভালো বিজারক, বা একটা ধাতু অন্য কোনো ধাতুকে তার লবণ থেকে সরাতে পারবে কিনা। দারুণ ব্যাপার, তাই না? এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া নিজে থেকেই ঘটে আর বিদ্যুৎ তৈরি করে। কিন্তু যদি আমরা ঠিক উল্টোটা করতে চাই, মানে বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে এমন একটা বিক্রিয়া ঘটাতে চাই যা নিজে থেকে হয় না, তখন কি হবে? এই প্রক্রিয়াটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ, আর এটা ঘটে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে। সোজা কথায়, তড়িৎ রাসায়নিক কোষ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ বানায়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ ঠিক তার উল্টোটা করে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। একটা স্বতঃস্ফূর্ত আরেকটাকে জোর করে ঘটাতে হয়। বেশ, আমরা তো অনেক কিছুই আলোচনা করলাম। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলোয় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে নিই। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম বিশ্লেষণ আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে পারেন। এতে নতুন কিছু এলেই জানতে পারবেন। তো আজকের মূল কথাগুলো কি? 1. তড়িৎ রাসায়নিক কোষ নিজে থেকেই রাসায়নিক শক্তিকে বিদ্যুতে বদলে দেয়। 2. অ্যানোড চেনার সহজ উপায় হল লোন নিয়মটা। 3. লবণ সেতু ছাড়া কিন্তু সার্কিট অসম্পূর্ণ থেকে যায়। আর 4. তড়িৎ রাসায়নিক শ্রেণী আমাদের বলে দেয় কোন মৌল কতটা বিক্রিয়াশীল। এই যে সহজ মূলনীতিগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু আমাদের চারপাশের অনেক প্রযুক্তির মূলে রয়েছে। তাই আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। ব্যাটারি বা ধাতু পরিশোধন তো আমরা জানি, কিন্তু এর বাইরে আমাদের এই পৃথিবীতে আর কোথায় কোথায় এই লুকানো রসায়ন নীরবে আমাদের শক্তি জুগিয়ে চলেছে? একটু ভেবে দেখলে কিন্তু অবাক হতে হয়।